গত ২ ঈদে পাই নাই আমি টিকেট। শুরুই করেছি আমার পছন্দের ২ নির্মাতার ২ পছন্দের ২ কনটেন্ট দিয়ে। আয়েশা খানের তুলির আঁচড় কোন পর্যন্ত আছে এখন? পরপর ২ টো সিনেমা করা হলো, ভয়াল এবং শেকড়। ওয়ার্ল্ড ট্যুরের কি অবস্থা? কোন কোন দেশে ঘোরা হলো? আইটেম সং কখনো পারফর্ম করব না। এটা আমি এর আগে একবার আপনি বলেছিলেন আপনি ওটিটিতে কাজ করতে চান না। ব্যাক অফ মাই মাইন্ড আমি তাকে হয়তোবা ১০ রকমভাবে অলরেডি খুন করে ফেলেছি। আজ রেড কার্পেট উইথ জেরিতে এবার একজন মানুষ আছেন যিনি অভিনয়, উপস্থাপনা এবং মডেলিং ৩ অঙ্গনেই দুর্দান্ত। তিনি তার কাজ, ব্যক্তিত্ব দিয়ে পরিচিত হয়ে উঠেছেন দর্শকের কাছে এবং এই মুহূর্তে নিয়মিত পর্দায় তাকে আমরা দেখতে পাই। শি ইজ নান আদার দ্যান আয়েশা খান। হ্যালো, হাই, কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি আপু। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আপনাকে দুর্দান্ত লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এটা কি ঈদের জামা? এই যে ঈদ গেল হলো না, যে না, না, একদমই না। জাস্ট ক্যাজুয়াল ওয়্যারিং বলা চলে। ক্যাজুয়াল বলছি এই কারণে যে আমাদের তো আসলে প্রচুর পোশাক কিনতে হয়। আ তো তখন মনে হয় যে ঠিক আছে, যখন ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাব বা কাজিনসদের সাথে ঘুরতে যাব, তখন যেন পরার জন্য খুব বেশি আ ভারী কাপড়ও চাই না। আবার একদম সিম্পলও না, জাস্ট মিডিয়াম ইন বিটুইন। ইন বিটুইন থাকতে চাই, হ্যাঁ, সো ইন বিটুইন ক্যাজুয়াল ড্রেস। You look absolutely amazing. How was থ্যাংক ইউ your সো Eid? মাচ। এই যে ঈদ গেল হলো যে আপনার কাজিনদের কথা শুনলে আমার আপনার মানে পারিবারিক আমি যত এগুলো ইন্টারভিউ এই পর্যন্ত দেখেছি আমি সবসময় দেখেছি ইউ টক অ্যাবাউট ইউর কাজিনস ইউর ফ্যামিলি উইথ লোস অফ লাভ। সো ঈদের সময় আসলে ব্যস্ততা কিভাবে যায়, কিভাবে কাটে ঈদ? কোরবানিতে একদমই ঘুমিয়ে কাটে। কারণ আমি কোরবানি ঈদ কখনোই সেলিব্রেট করতে পারি না। আ থাকে না যে স্যাক্রিফাইস করাটা খুব একটা টাফ লাগে না। কিন্তু এই যে জবাইয়ের যে বিষয়টা, এই বিষয়টার সাথে বোধহয় আমি এত বছরেও ইউজড টু হতে পারি নাই। এটা একটা সবথেকে বড় কারণ হচ্ছে আমি টিনেজে একবার হচ্ছে ঈদের 3rd ডেতে মোস্ট প্রবাবলি আমি পুরান ঢাকাতে গিয়েছিলাম। তো ঘুরতেই গিয়েছিলাম। তো যেই বাসাটাতে আমরা যাবো, সেই বাসাটার ঠিক একটু আগে মানে থাকে না যে একটা গলি থেকে জাস্ট বের হয়ে ডান দিকে মোড় নিলাম। ওই টাইমে আমি দেখি যে একটা গরু রাস্তার উপরে আ ফেলেছে জবাই দেওয়ার জন্য। ওটার উপরে বসে একটা বাচ্চা খুব উল্লাসের সাথে ওটাকে মানে পোঁছ দিয়ে যাচ্ছে অ্যান্ড সামহাউ এটা আমি নিতে পারি নাই আসলে। খুবই ট্রমাটিক এটা একটা একটা ট্রমাটিক ব্যাপার। তো কোরবানি ওয়ার্ডটা শুনলেই না আমার সামহাউ ওই ওই ঘটনাটা আপনি সিনারিওটা আমাকে রিকানেক্ট করে ট্রিগার ফেলে। করে আই এম সো তখ সরি যে আমি এই জিনিস মনে না, করে না, না। দিয়েছি। লেটস টক অ্যাবাউট কোরবান ঈদের কাজ। এই সময় তো আসলে ঈদের সময় আসলে আমাদের যারা অভিনেত্রী তারা অনেক কাজ নিয়ে ব্যস্ততা থাকে তাদের অনেক কাজ। আপনার এবার ঈদের কাজ নিয়ে একটু কথা শুনি আমরা। কিরকম গেল সবকিছু? আ যখন আমি আ শুটিং করেছি তখন অনেক মজা হয়েছে। কারণ একেকটা সেট একেক রকম গল্প নিয়ে আমরা যেতে পেরেছি। যেটা আসলে আমার সব ঈদে আসলে আমার একটা চেষ্টা থাকে যে আমার যখন কাজগুলা বের হবে তখন যেন দর্শক একঘেয়ে না বোধ করে। একঘেয়েমি বোধ না করে। তাদের যেন মনে হয় যে না, এর গতকালকে যে কাজটা তারা দেখেছে সেটা হয়তোবা পিওর রোমান্টিক ছিল। আজকে যেটা দেখছে সেটা হয়তোবা স্যাড রোমান্টিক। কালকে যেটা দেখবে সেটা পিওর ফ্যামিলি ড্রামা হতে পারে। তো এই যে আলাদা করা ওই বিষয়টা আমার থাকে। তো এবার সামহাউ দুটো স্ক্রিপ্ট একটু ডিফারেন্ট পড়েছিল। আনফরচুনেটলি এখন ওই দুটার একটাও অন এয়ার হয়নি। অন এয়ার হলে বুঝতে পারবো যে দর্শকদের কাছে কেমন লাগলো এই মানে ঈদের জিনিসটা। জন্য করা কিন্তু এখন পর্যন্ত হলো যে অন এয়ার এখনো যায়নি, অন তাই এয়ার তো? হয়নি কারণ সিনেমা তো খুব ভালো যাচ্ছে। এটার জন্য আমার মনে হয় নাটকগুলোকে খুব মানে খুব আস্তে ধীরে, ধীরে আপলোড দেয়া হবে। আচ্ছা, ঈদের সিনেমা হলো যে দেখা হয় এমনিতে হলে গিয়ে? গত ২ ঈদে পাই নাই আমি টিকেট। এবার বোধহয় গত ২ বারের তুলনায় একটু ফ্লেক্সিবল ছিল। তার জন্য আমি টিকেটটা পেয়ে গিয়েছি এবং শুরুই করেছি আমার পছন্দের ২ নির্মাতার ২ পছন্দের ২ কনটেন্ট দিয়ে। আমার মনে হচ্ছে আমি এটা গেস করতে পারবো। ইয়া আমি গেস করি? হ্যাঁ? আ উজ্জ্বল ভাইয়ের বনলতা সেন হু, হু। আর হলো মেজর রহমান সুমন ভাইয়ের রোহিত। হ্যাঁ, আগে রোহিত দেখেছি তারপর বনলতা সেন। ইয়া আমার মনে হচ্ছিল যে এই দুটো। মানে আমার কাছে মনে হয় কি যে আম অ্যাকশন তো আসলে বিশাল আয়োজনের সিনেমা হুম, বা হুম। কমার্শিয়াল, একদম কমার্শিয়াল বলতে যেটা বোঝায় সেটা তো আসলে বিশাল আয়োজনের। তো এরকম আয়োজনের সিনেমা তো আসলে সারা বছরই আমার দেখা হচ্ছে যেকোনো প্ল্যাটফর্মে। কিন্তু এরকম আর্টিস্টিক ফিল্মগুলো না খুব একটা দেখা হয় না। আর আমাদের দেশে না কেউই বানায় না। জীবনানন্দ দাশের মতন এত আম বিশাল মাপের লেখককে নিয়ে, লেখক শব্দটাও বোধহয় অনেক কমই বলে ফেললাম আমি ওনাকে নিয়ে। আম ওনাকে মাথায় রেখে ওনার একটা চরিত্র, ওনার
একটা তো চরিত্র না, কয়েকটা চরিত্রই সেখানে উঠে এসেছে। এভাবে আসলে কোনো নির্মাতা কখনো ভাবে নাই। তো আমার কাছে মনে হয়েছে আই শুড ওয়াচ দিস। এটা তো উজ্জ্বল ভাই বলেই তিনি আসলে উনার এর আগে ৪৯ বাতাস বা ওনার প্রত্যেকটা কাজে হলো একটা আলাদা ছাপ থাকে, এটা আমার মনে হ্যাঁ। হয়েছে। আর এর বাইরে হলো যে ইদানিংকালে অনেকে অনেক অভিযোগ করে যে হলো যে আমাদের এই যে অ্যাকশন সিনেমা থেকেই আসলো, যে প্রচন্ড পরিমাণে হলো যে মারপিট, দক্ষিণী মানে ভারতের দক্ষিণী একটা কালচার আমাদের এখানেও আসলে তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের গল্পগুলো অনেকেই বলে যে আমাদের গল্পগুলো কেউ বলছে না, যেটা রিলেটেবল। হ্যাঁ, যেমন ১০০০ বছর ধরে এটা তো আমাদের পাঠ্য বইয়ে পড়ানোর পাশাপাশি আমাদেরকে যেমন মুভিটাও দেখানো হয়েছিল। আমি জানি না হ্যাঁ, আমি ওয়াচড ইট অর নট, বাট দেখেছি। আমাদের সময় হচ্ছে আমাদেরকে একদম লাইব্রেরিতে নিয়ে গিয়েছে, নিয়ে যেয়ে একদম আয়োজন করে আমাদেরকে সেদিন যে আজকে ক্লাস হবে না, আজকে তোমরা মুভি দেখবা এভাবে। সো ১০০০ বছর ধরে দেখলে না আমি বুঝতে পারি যে এটা গ্রাম বাংলার কথা বলা হচ্ছে, এটা বাংলাদেশের গল্প। এখন যে গল্পগুলো হচ্ছে আমি খারাপ বলছি না, সব ধরনের গল্পেরই প্রয়োজন আছে, সব ধরনের নির্মাতার দরকার আছে, কিন্তু সব গল্প যেন দিন শেষে একই রকম না হয়ে যায়। ঈদে এবার যেমন একটা ব্যাপার খুব ভালো লেগেছে, রইদের মতন সিনেমাও আছে, বনলতা সেনের মতন সিনেমাও আছে, রকস্টারের মতন সিনেমা আছে, মালিকের মতন সিনেমা আছে, আরেকটা কোনটা মাসুদ রানা, মানে আর একটা পিনিকও আছে একটা। পিনিকো আছে, রাইট? পিনিক আমি একটা হলে বোধহয় পেয়েছিলাম, এজন্য ওটা আচ্ছা। আমার হুম, 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 হুম। মাথাতে নেই। সো আচ্ছা, পিনিকটা যেহেতু আমি জানি না এটা কোন জনরা বা গল্পটা কিসের উপর, বাকি ৫ টা নিয়ে আমি যদি বলি, ৫ টা কিন্তু ৫ ধারার গল্প বলছে বা ৫ হ্যাঁ, ধারাই বলা চলে। একটার মধ্যে আমি গান পাচ্ছি উইথ আ রোমান্টিক সিনারিওস, একটার মধ্যে আমি আম থাকে না জীবনকে অনুধাবন বা জীবনে যে একটা মানুষকে খুঁজেই গেলাম, তার উপস্থিতি কি আদৌ আছে কি নেই, সেরকম টাইপের একটা গল্প পেলাম। একটাতে পিওর আর্ট ফিল্ম আর্ট দেখতে পেলাম আমি। আরেকটাতে আমি ডিটেকটিভ ব্যাপারটা পেলাম। মাসুদ রানার কথা যদি বলি, সাথে কিছু দুর্ধর্ষ ফাইটিং। সো থাকে না যে এই বিষয়গুলো ভালো লাগে। মালিকে যেমন আবার হ্যাঁ, অ্যাকশন আছে, যেহেতু হুম। শুভ ভাইয়াটা আমরা জানি যে উনি অ্যাকশন হিরো নামে পরিচিত। অ্যাকশনও আছে, আবার খুব সুন্দর রোমান্টিক। আবার এই জুটিটাকে এত বছর পর আমরা দেখছি স্ক্রিনে। সো সবকিছু মিলিয়ে না আমার কাছে মনে হয়েছে যে আ ঈদের আয়োজনটা আসলে এরকমই হওয়া বৈচিত্র্যময় উচিত। ছিল। যে হ্যাঁ, সব ধরনের দর্শক আসলে তারা দেখতে পারবে। যেমন হ্যাঁ, আমি যদি একটা জনরা পছন্দ করি, আমি সেটাও দেখতে পারবো। অন্য কেউ যদি থাকে অন্য একটা জনরাতে রাইট। আবার তার আমি যেমন আকর্ষণ। আগের ২ ঈদের কথা যদি বলি যে আমি দেখতে গেছি একটা সিনেমা, টিকেট পাইনি। ঠিক আছে, আমি আরেকটা সিনেমা দেখার সুযোগ পাচ্ছি। যেহেতু ৫ ধরনের সিনেমা আছে। সো আমার কাছে মনে হয় যে ঠিক আছে, দুটো ঈদে এরকম থাকবে আর বাকি পুরো বছরটা জুড়ে যদি এমন দুটো সিনেমা আপলোড দেয়া যায় যেটার জন্য হলেও আসলে দর্শক হলমুখী হবে। আমরা আয়েশা খানের বড় পর্দার জানি, যে বড় পর্দা নিয়ে আমরা কথা বলছি, মানে বিগ ক্যানভাসের কথা বলছি। সেই বিগ ক্যানভাসের হলো যে আয়েশা খানের তুলির আঁচড় কোন পর্যন্ত আছে এখন? কি চলছে আমার জার্নিতে? আচ্ছা, তুলির আঁচড়ের কথা যদি বলি, আমার ডেবিউটা হয়ে গেছে সেটা অনেক আগেই। এখন থেকে আরো এটা কি আ শেকড়? না, শেকড় না, শেকড় এটা আহত ফুলের গল্প। আহত ফুলের গল্প। এটা তারপরে হলো যে ২০১৮ সালে আ মুক্তি পেয়েছিল। হ্যাঁ। তো অ তখন তো আসলে সিনেমা কি বুঝতাম না, ১ম কথা। বাংলাদেশের সিনেমা আসলে তখন আ বলতে দ্বিধা নাই। এখন যতটা দেখা হয়, তখন আসলে দেখতামও না ওরকমভাবে। হাতে গোনা গুটি কয়েক কিছু কাজ দেখতাম। তো বা 90s এর যে কাজগুলা, কারণ আমার ববিতা ম্যাম আমার ভীষণ পছন্দের। সো উনার ইয়াং এজ এর সিনেমাগুলো আমার এত ভালো হুম, লাগতো। হুম। উনার এত সুন্দর, সুন্দর লুক, আমার খালি মনে হতো, ইস! এটা সাদা কালো কেন? এটা কালারফুল হলে না জানি উনার মানে রিয়াল যে বিউটিটা ওটাই হয়তোবা পর্দায় রিফ্লেক্ট করত। তো ওরকম কিছু, কিছু মুভিজ দেখা হতো। আ তারপর যখন মুভি আচ্ছা আস্তে, আস্তে বুঝলাম বা ইন্ডাস্ট্রিতে কাজ করা নিজেও একটু, একটু করে শুরু করলাম। তখন পরপর ২ টো সিনেমা করা হলো, ভয়াল এবং শেকড়। আ ভয়ালটা আসলে অনেক কারণে এটার যেরকমভাবে আসার প্রস্তুতি ছিল, কারণ দেশের অবস্থা তো তখন খুব একটা ভালো না। ২০২৪ সালের হুম, হুম, ডিসেম্বর মাসে হুম। ওটাকে রিলিজ দিল। ঠিক আছে। মানে এটা আসলে পুরোটাই প্রযোজক, পরিচালক ওনাদের ডিসিশন ডিসিশন দিন ছিল। শেষে এখানে থাকে। আসলে আমার কিছু ছিল না। আমার কোনো হাত নেই এটাতে। আর শেকড়ের কথা যদি বলি, শেকড় আমরা আশা নিয়েছিলাম যে হয়তো এই ঈদে আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু ঈদে নাকি একসাথে একটা লিমিটেশনস আছে যে এতগুলো সিনেমা মুক্তি। এমন না যে এর থেকে বেশি দেয়া যায় না। কিন্তু আমাদের সিনেমাটা না আমরা জানি যে এটা আসলেই থাকে না রিল্যাক্স মুডে দেখার একটা সিনেমা। এটাতে হ্যাঁ, এক্সট্রা কোনো বিনোদন পাবে না মানুষ। কিন্তু সেই মানুষগুলো রিলেট করতে পারবে যাদের অনেকটা বছর প্রবাসে কেটেছে বা যার পরিবারে কেউ একজন প্রবাসী জীবন কাটাচ্ছেন। হয়তো এখন পর্যন্ত দেশে আসেননি। এরকমও তো আছে অনেক পরিবার যে মেয়েটার বয়স হয়তোবা ১৫ বছর এবং গত ১৬ বছর হয়েছে যে তার বাবা বিদেশে থাকে। তো মেয়ে এখনো বাবার মুখ
সরাসরি দেখেনি, হয়তোবা মুঠোফোনে দেখছে, ইন্টারনেটের থ্রুতে দেখছে, তারা রিলেট করতে পারবেন। শেকড়ের সাথে আমাদের যে টান, নারীর টান, সংস্কৃতির সাথে আমাদের যে টান, ফিরে আসা, ফিরে এসে সবকিছুর পরিবর্তন, এই সব কিছু নিয়ে হচ্ছে শেকড়ের গল্প। সো হ্যাঁ, অনেকেই রিলেট করতে পারবেন, অনেকেরই হয়তোবা মনে হবে যে আসলেও তো তাই, এই মানুষটা তো আমারই জীবনের একজন। কিন্তু হ্যাঁ, ঈদের সিনেমা যেটা আমরা মনে করি যে খুবই মানে একটা এন্টারটেইনিং পার্ট থাকবে, মানে একটা সেটা ধুমধাম একটা ব্যাপার হ্যাঁ, সেটা থাকে এই আসলে। সিনেমাতে নাই। এই সিনেমাতে পুরোপুরি শেকড় সংস্কৃতির কথা বলেছি আমরা। তো সেই সিনেমা হলো যে এবার ঈদের যেহেতু এলো না, যে অনেক কিছু এই কারণে বছরই আসবে এই আপু। বছর এই আসবে। বছরই আসবে আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, হোপফুলি আমি তো অপেক্ষা করছি। আমিও অবশ্যই। অপেক্ষা করছি, কারণ আমিও এখনো দেখি নাই। আমাকে আমাদের এখানে দেখায়নি। তো দিন শেষে ডিরেক্টরিয়াল মিডিয়া বলা হয়, বা হলো যে ডিরেক্টরের পরে যখন শুটিংটা হয়ে যায় তখন তো আসলে প্রযোজকের কল থাকে বা ডিরেক্টর, তারপরে তো আর্টিস্টদের কল খুব কমই থাকে ওইখানে। শুটিং I'm টাইমে তো lucky, সবকিছু তো শেষ হ্যাঁ, আই এম এমনিতে। ব্লেসড এনাফ যে আমার পরিচালক প্রযোজক একই মানুষ, প্রসূন রহমান ভাইয়া, এবং এটা অলরেডি ইফসা টরন্টো ঘুরে এসেছে। ইফসা টরন্টো না শুধু, আরো কিছু ও কিছু ফেস্টিভ্যাল, হ্যাঁ, কিছু আমি festivals দেখছিলাম ঘুরে আরো কিছু এসেছে। ফেস্টিভ্যাল আসলে হ্যাঁ, আপনারা হ্যাঁ, ঘুরে এসেছেন। ৩টা ফেস্টিভ্যালস খুব সম্ভবত ঘুরে এসেছে। তো এটার জন্যই প্রত্যেকটা ফেস্টিভ্যালস থেকেই নাকি খুব ভালো আম ফিডব্যাক ছিল। এটা প্রসূন ভাইয়া বলেছেন। আমরা তো আসলে কেউ যেতে পারিনি। এত অল্প সময়ে ভিসা এভরিথিং হুম, সব হুম। মানে প্রসেস করা পসিবল হয়নি। কিন্তু প্রত্যেকবারই ভাইয়া ফোন দিয়ে বলতেন বা গ্রুপে লিখতেন বিশাল করে, বড় করে। তারপর ভিডিও আমাদেরকে পাঠিয়েছেন। তো তখন মনে হতো যে, ইস! আমরা কবে দেখতে পারবো? তো দেখি। পুরোটা দেখা হয়নি এখনো, আপনিও দেখতে আমরা পারেননি। কিচ্ছু দেখা হয়নি আচ্ছা, এখনো। তাহলে হলো যে মনে হচ্ছে আমাদের আসলে সবার সাথে আপনিও একসাথে দেখা হবে, একসাথেই হ্যাঁ। দেখা হবে। ওটা তো শুটিং হয়ে গেছে। হুম। মানে হাতে কি এখনো পাইপলাইনে কিছু আছে? কথা চলছে বা এই না, ধরনের কিছু? আপাতত কিছু না। কারণ আমার কাছে আসলে প্রসূন রহমান ভাইয়ের সাথে সিনেমাতে কাজ করার পরই মনে হয়েছে, আমার হয়তোবা সিনেমার লাকটা আমার আ মানে থাকে না যে সবার তো সবকিছুতে লাক ফেভার করে না। সিনেমার ক্ষেত্রে হয়তোবা আমার লাকটা এখনো ফেভার করছে না। কারণ আমি সবসময় চেয়েছি যে আমি ফেস্টিভ্যালের জন্য যেন সিনেমা করার সুযোগ পাই। তো সেটা তো জাস্ট প্রসূন রহমান ভাইয়ের সিনেমাটা দিয়ে পেলাম। সো লেটস সি সামনে আর কারোর সাথে এরকম কাজ করা হয় কিনা। যেটা একই সাথে ফেস্টিভ্যালের জন্য খুব আ ফ্রুটফুল একটা সিনেমা হবে। একই সাথে আমার দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির থাকে না? ফিল্ম ইন্ডাস্ট্রিতেও তো আমার কিছু কন্ট্রিবিউশন থাকা উচিত। রিলেটেবল সেখানেও থাকবে, আমি মানুষ রাইট। ভালোবাসবে, সেই জায়গাটাও জরুরি। কিন্তু গল্প চুজ করার ক্ষেত্রে বাস এই যে আচ্ছা এই সিনেমাটা আমি করব, এই হুম, হুম, ধরনের হুম। সিনেমা আমি করব না, বা সেই ক্ষেত্রে হলো যে কোন ব্যাপারটাকে আপনি সবচেয়ে বেশি গুরুত্ব দেন? গল্পই আসলে। সত্যি কথা বলতে আপু গল্প। আমার যদি আই এম আ ভেরি গুড রিডার, এটা আমি বলতে পারি। তো আমার কাছে যখনই কোনো স্ক্রিপ্ট আসে, সেটা ফিল্মের হোক, সিরিজ হোক, নাটক হোক, আমি ১ম এ না জাস্ট বই পড়ার মতন করে রিডিং দেই। ওই পড়াতে যদি আমার ভালো লেগে যায়, তখন আমি বলি যে, "হ্যাঁ ভাইয়া, আমার মনে হচ্ছে আমি এই কাজটা করতে পারবো, আমি চরিত্রটি পুল অফ করতে পারবো।" তখনই আমি রাজি হই। তো কিছু স্পেসিফিক কিছু নেই। জাস্ট ওই এক পড়ায় চোখের মানে একবার যে চোখটা বুলিয়ে নিলাম, সেখানে যদি আমাকে অ্যাট্রাক্ট করতে পারে শব্দগুলো, তাহলে আমি কাজ করতে এটা তো আগ্রহী গেল হই। একটা জেনারিক একটা ব্যাপার। হুম। বাট এরকম থাকে না যে আমরা এই ধরনের কাজ আমি করবই না। মানুষের অনেক সময় হলো যে একটা বাউন্ডারিজ আমার হতে মনে হয় আমি পারে। আইটেম সং কখনো পারফর্ম করব না। এটা আমি হ্যাঁ, আমি এটা এটা আমি সিউর। দেখছিলাম যে হ্যাঁ, হ্যাঁ। কিছু সীমাবদ্ধতা, আপনি বলছিলেন আমার পোশাক নিয়ে হ্যাঁ, কিছু সীমাবদ্ধতা ওই আছে। জায়গা থেকে, কারণ এ আমি চাই না হুম। পরিচালককে কোনো ধরনের প্রেশারের মধ্যে ফেলতে। আমি যদি তাকে মানে পরিচালক যে বা যিনি লিখছেন, তিনি তো আসলে ক্রিয়েটিভ সোল। তার তো তিনি তো চাবেন তার সৃষ্টিকে যত সুন্দরভাবে দেখা যায়, যত আম থাকে না যে ইউনিক ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। এখন আমি যদি তাকে একটার পর একটা লিমিটেশনস দিতে থাকি যে, "ভাইয়া আমার এখানে আপত্তি, ভাইয়া এটা, ওইটা।" এগুলো আসলে আমি করতে চাই না। আমি যেহেতু জানি আমি আসলে একটা প্যাটার্নের পোশাক পরতে অভ্যস্ত, বা আমার লিমিটেশনসটা আসলে এতটুকু পর্যন্ত, ওটা মাথায় রেখে যেই গল্পের যে চরিত্রের সাথে আমি সামঞ্জস্যপূর্ণ, আমি সেই কাজ করতে I'll be ready for it. না, অনেকেই বলে যে চরিত্রের প্রয়োজনে আসলে তারা অনেক পোশাক পরে বা অনেক গেটআপে হুম, যায়। হুম, আমাদের হুম। কস্টিউমস, আমাদের একটা লুক টেস্টে একেক রকম ডিফারেন্ট কিছু হয়। তো আপনার ইন্টারভিউ যখন দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে আপনি আসলে আমি জিজ্ঞেস করব যে এই যে লিমিটেশনটা, এটা কি আসলে বেড়ে ওঠার এক ধরনের পরিবেশে বেড়ে ওঠার কারণে, নাকি কোনো পরিবার বা অন্যান্য কোনো জায়গা থেকে হলো যে কোনো লিমিটেশন বা কোনো বাউন্ডারিজ এর কারণে এটা করা না আরকি? একদমই থাকে না নিজের তৈরি করা লিমিটেশনস। এটা আমাকে যে কখনোই কেউ আচ্ছা আমি করতে বলেনি। চাই না। আমি চাই না। আ মানে আমার আমার না দ্যাট মাই কখনো অ্যানসার। ভালোই লাগে নাই। দ্যাটস ইট। আমার বাট এমন না যে কেউ আমার সামনে এমন একটা পোশাক পরে আছে যেটা হয়তোবা আমি কখনো ক্যারি করতে পারবো না। সেটা তাকে দেখে আমার খারাপ লাগছে। অ্যাবসোলিউটলি নট।
শি ইজ লুকিং ফাইন ইন মাই আইস, কিন্তু আমি পড়তে পোশাকের স্বাধীনতা তো আমরা এটাকেই বলি, Exactly, যে হলো মানে যে আমি যা পড়তে চাই সেটা Right. আমাকে পড়তে দাও, হ্যাঁ, সেটাতে হ্যাঁ। তুমি হলো যে আমি কোনো কম্প্রোমাইজ করতে চাই না। একদমই না, হ্যাঁ। অন্য কেউ যদি পরে থাকে অন্য পোশাক, তার পছন্দের পোশাক, সেখানেও আমি কোনো আমার কিছু বলবো না, আমি জাজ Exactly, করব না তাকে। exactly. দ্যাটস হোয়াট উই কল ফ্রিডম হ্যাঁ, অফ হ্যাঁ, মানে চয়েস। পার্সোনাল চয়েস তো এটা। তো এটা নিয়ে কিছু বলার নেই। আমার প্রবলেম আছে ভাই, আমারটা আমাকে আমাকে আমার মতন করে থাকতে মানে দাও। এটা হলো একদমই হলো যে নন নেগোশিয়েবল ফর একদম, আয়েশা খান, একদমই একদম, নন একদম। নেগোশিয়েবল কাজের ক্ষেত্রে। আমি বলার আগে, এখানে বলার আগে নিশ্চয়ই পরিচালকরা সেটা জানে। সো এই যে গল্পের বেলায় হলো যে এখন হলো যে আমাদের ইন্ডাস্ট্রিতে আপনি তো নাটকে কাজ করেন, এবং যেহেতু আপনি বলছেন গল্পই আপনি দেখেন, তো গল্পের বাইরে এখন আমাদের ওটিটি এসেছে, আমাদের কিছু দুর্দান্ত সিরিজ হচ্ছে, আমাদের আমাদের আর্টিস্টদের হলো কাজের ক্ষেত্র বেড়েছে। তো সেই ক্ষেত্রে এর আগে একবার আপনি বলেছিলেন আপনি ওটিটিতে কাজ করতে চান না। ওটিটিতে হ্যাঁ, ওটিটিতে কিছু একটা নিয়ে আপনি বলেছিলেন যে আপনি কাজ করতে চান না। পরবর্তীতে আপনি বলেছেন যে আমার সমস্যা ওটিটিতে না, আমার গল্প হলো যে সবকিছু যদি হয় আমি সব প্ল্যাটফর্মে কাজ করতে চাই এবং আমি এক জায়গায় সীমাবদ্ধ থাকতে চাই না। তো সেটা নিয়ে জানতে চাচ্ছিলাম যে ওটিটিতে আপনার কাজের অগ্রসর কতদূর আর কি, সিরিজ তো এখন প্রচন্ড চলছে। তো সেই ক্ষেত্রে সেখানে কোনো কথা চলছে বা আরো কাজ করছেন? সিরিজ চলছে। রিসেন্ট রিলিজ একটা সিরিজের নাম আপনি আমাকে বলেন। আমার সে পুরনোগুলো মনে আছে। সি ১ বছর আগে, ২ বছর আগে। এক্স্যাক্টলি I'm waiting for Kaiser 2 এমন লট অফ যেগুলো সিকুয়েলের জন্য আমি বসে আছি। এক্স্যাক্টলি সো প্রবলেমটা না আপু এখানেই হয়েছে। আমার আমার কোনো প্ল্যাটফর্মে কাজ করতে কোনো প্রবলেম নেই, কারণ দিন শেষে প্রত্যেকটা প্ল্যাটফর্মে, ওয়েদার ইটস ইউটিউব, ইটস ফর টিভি, ইটস ফর ওটিটি, অর ইটস ফর দ্য বিগ ক্যানভাস, আই হ্যাভ টু অ্যাক্ট। আমাকে কিন্তু সব জায়গাতে অভিনয়টাই করতে হচ্ছে, এর বাইরে কিন্তু আমাকে কিছু করতে হচ্ছে না। সমস্যা হচ্ছে এখন ওটিটিতে আমিও কাজ করতে চাই, কারণ আমার যাত্রাটা শুরুই হয়েছিল ওটিটি থেকে কন্ট্রাক্ট ওয়েব সিরিজের মধ্য দিয়ে। তো আমার ওটিটিকে না বলার কোনো কারণই নেই। সমস্যা হচ্ছে আম, এখন ভালো গল্প ওটিটিতে খুবই কম হচ্ছে। মানে থাকে না যে কি হচ্ছে মানে মনে আপনার রাখার ওপিনিয়নে জন্য। কি হচ্ছে ওখানে এই আমি মুহূর্তে? জানি না, কারণ আমি তো এখন কাজ করছি না যেহেতু ওটিটি ইন্ডাস্ট্রিতে, সো আমি জানি না ওটিটি ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে এমন কোনো সিরিজ বা এমন কোনো ওয়েব ফিল্ম তৈরি হচ্ছে না যেটা আমার মনে দাগ কেটে যাবে। যেমন আমাকে যদি আপনি বলতে বলেন, আমি ৫টা ওটিটি সিরিজ ফিল্ম মিলিয়ে আমি বলতে পারবো, কিন্তু সেটা রিসেন্ট রিলিজ না হয়তো। হ্যাঁ, সেটা আমার ক্ষেত্রেও। যেমন তকদির যখন বের হলো, আমরা সবাই দেখেছি, হুমড়ি খেয়ে দেখেছি। মহানগর ৩, আপনি মাত্র বলেন কাইজার 2 এর কথা। সো কাইজারের জন্য এখন অনেকে বসে আছে। আমি নিজে নিপুণ ভাষায় দেখা হলেও বলি যে, "ভাইয়া মহানগর ৩ কি আপনি আনবেন না? আর কত বছর ওয়েট করাবেন?" সো এরকম সিরিজ না এখন আর তৈরি হচ্ছে না। ওয়েব ফিল্ম এটা খুবই মানে মনে রাখা দুষ্কর যে আম শেষ কোন ওয়েব ফিল্মটা দেখেছিলাম যেটা আসলে আমার মনে দাগ কেটেছে। হ্যাঁ, আমি হয়তোবা এখন বলতে পারব যে দাগ না কাটলেও আমি বলব যে খুব সুন্দর একটা কনসেপ্ট নিয়ে হয়েছে, দ্যাট ইজ চা গরম। হ্যাঁ, হ্যাঁ, চাগরম আমি চা দেখেছি গরমটা ভালো অক্সফামের। লেগেছে আমার কাছে হ্যাঁ। যে না, এই মানুষগুলোকে নিয়ে কখনো কাজ করে না। চা শ্রমিক যারা, চা বাগানে যারা কাজ করেন, চা বাগানের শ্রমিক যারা, তাদেরকে নিয়ে কেউ কাজ করে না। সো ঠিক আছে। এই গল্পটা যেমন আমার ভালো লেগেছে। এরকম ভালো লাগার মতন গল্প কয়টা তৈরি হচ্ছে? এই যে আপনি বললেন যে এখন কাজ করার সুযোগ অনেক তৈরি হচ্ছে। আসলেও কি তাই? পরিচালকদের কমপ্লেইন হচ্ছে তারা আর্টিস্ট পাচ্ছেন না। হয় নায়কের অভাব ইন্ডাস্ট্রিতে, নয় নায়িকার অভাব। যারা আমরা অভিনয় করছি আমাদের আমাদের কমপ্লেইন হচ্ছে গল্পের অভাব। হুম, হুম। অভাবের তো শেষ নাই। এখন কথা হচ্ছে যতটুকু অভাব যাই আছে না কেন, তার থেকে আমরা মানে এর মধ্য থেকে আমরা কতটা ভালো পারফর্ম করতে পারি, কতটা ভালো দর্শকদের সামনে উপস্থাপন করতে পারি। ওটিটি তো গেল এই কথা, কিন্তু এই যে আপনি যেটা বললেন পরিচালকরা অভিযোগ করছে যে নায়ক পাচ্ছে না, পেলে আবার নায়িকা পাচ্ছে না। নায়িকা পাচ্ছেন না। কিন্তু তাদের এই অভিযোগও আছে যে অনেক নায়ক বা অনেক হুম, হুম। নায়িকা তাদের আসলে সিন্ডিকেটের মতো হলো যে জুটি প্রথা, বা একে নিলে ওকে নিতে হবে, ওকে নিলে ওকে নিতে হবে, এই ধরনের কোনো ঝামেলায় পড়া হয়েছে কখনো? মানে থাকে না যে মানে এগুলা হলো যে পরিচালকরা হলো যে অভিযোগ করেন যে ওকে নেব, ওকে নিলে তো ওর সঙ্গে ওকেও নিতে হবে। হুম, হুম। ইটস লাইক 1+1। সো এই না, ধরনের আপনার অবজারভেশন কি আছে এই ব্যাপারে কোনো? অবজারভেশন যদি একটা বলি তাহলে, যেমন জুটির ক্ষেত্রে হয় কি আপু, উম দর্শক হচ্ছে গিয়ে, জুটি কিন্তু আসলে পরিচালক বানায় না, জুটি কিন্তু দর্শক বানায়। হুম, হুম। দর্শক যদি মনে করে যে আরে এই দুটা মানুষকে তো একসাথে স্ক্রিনে ভালো লাগছে, তখনই তারা কিন্তু তাদের কাজ বেশি দেখতে চায়। এখন যেই মানুষটা অর্থলগ্নি করছেন, অর্থাৎ আমাদের প্রযোজক, তিনি তো চাবেনই যে তার একটা, উনি যে অ্যামাউন্টটা উনি ইনভেস্ট করেছেন সেটার একটা রিটার্ন আসুক।
এখন রিটার্নটা যদি এই জুটিটাকে দিয়ে আসে তাহলে উনি কেন নিতে চাইবে না তাকে? এটা নিয়ে আমার কোনো কমপ্লেন নাই। আর আমাকে কখনো এটার সম্মুখীন হতে হয়নি। কারণ আমি শুরু থেকে আসলে কোনো জুটি প্রথা মেনে আসলে কাজ করিনি। আমার কাছে গল্প এসেছে, আমি জিজ্ঞাসা করেছি। শুরুর দিকে জিজ্ঞাসাও করতাম না আমার কো-আর্টিস্টকে। এখন একটু জিজ্ঞাসা করি যে, "ভাইয়া কে?" "আয়েশাও।" "আচ্ছা ঠিক আছে ভাইয়া।" আম সো আমার ক্ষেত্রে না কখনো এটা হয়নি যে আয়েশা ওর সাথে তার সাথে হ্যাঁ, আম আমি জানি যে আমি উম এমন মানুষদের সাথে কাজ করতে চেয়েছি, সবসময় যাদের কাজ দেখতে আমার ভালো লাগে। এটা থাকে না? এটা এক ধরনের আম ড্রিম বলা চলে যে হ্যাঁ, আমি ওনাদের সাথেই কাজ করতে চাই, যাদের কাজ একটা সময় পর্দায় আমার ভালো লেগেছে বা যাদের কাজ দেখার জন্য আমিও আসলে বসেছিলাম। সেটা পরিচালক হোক, সেটা গল্পকার হোক, সেটা আমার সহশিল্পী হোক, যেই হোক না কেন। কিন্তু আমার পছন্দের মানুষগুলা হলে তখন আমার থাকে না আলাদা একটা আরো এনার্জি আরো কাজ একটু করে। আগ্রহ হ্যাঁ, কাজ করে যে না এই হ্যাঁ। কাজটা বোধহয় করতে পারি আমি। আমার এনার্জি বেড়ে যায় আমার মনে হয়। কাজের পেছনের মোটিভেশন আরো বেশি হলো যে হ্যাঁ, 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 ইয়ে করে। মোটিভেশন হ্যাঁ, কুড বি দ্যা মোটিভেশন পারফেক্ট ওয়ার্ড পারফেক্ট রাইট। ওয়ার্ড। এমন একটা চরিত্র বা থাকে না যে এই ধরনের চরিত্র আমি করতে চাই কিন্তু এখনো করা হয়নি। কোন এক্সাম্পল আছে মাথায়? উম এটা তো আসলে গল্প নিজের যে ক্ষেত্রে লিখবে হয় সেটা না। আমি জানি যে সেই হ্যাঁ, চরিত্র হ্যাঁ, আসলে হ্যাঁ। বোঝা যায়। কিন্তু থাকে না যে একটা সিনেমা দেখে বা একটা চরিত্র দেখে মনে হয়েছে যে নট সেম বাট এই ধরনের বা হুম। আমি মেবি এটা খুব ভালোভাবে পুল অফ করতে পারবো বা এটা আমি করলে বোধহয় ভালো করব বা আমার করতে ইচ্ছে হচ্ছে। আমার যেহেতু ছোটবেলাতে মানে বই পড়াটা শুরু হয়েছিল আসলে ডিটেকটিভ জনরার বই দিয়ে। আম একদম ১ম বই আমার ছিল। আমি যদি বলি মানে মোটামুটি যখন বই পড়তে পারছি এবং আমার স্মৃতিপটেও আছে। হুম। 'নুলিয়াছড়ির সোনার পাহাড়' আমার খুব ইচ্ছা ছিল। পরে যখন দেখি যে এটা নিয়ে অলরেডি সিনেমা বানানো হয়ে গিয়েছে অলরেডি। আমি যখন পোস্টটা পড়ি, তো আমার মনে হতো যে 'নুলিয়াছড়ির সোনার পাহাড়ের' যে ২ টো মেয়ে আছে, একটা মেয়ের নাম টিনা ছিল। আ আবির একটা মেয়েকে পছন্দ করত। ওই মেয়েটার নাম এই মুহূর্তে মনে নেই। আ মনে হতো যে এই ২ টা মেয়ের যেকোনো একটা ক্যারেক্টার। অথবা কেউ যদি কখনো 'শার্লক হোমস'-এর কোনো অ্যাডাপ্টেশন স্টোরি বানায় বাংলাতে, ডোন্ট সো আইরিন অ্যাডলার, 'ডক্টর ওয়াটসন'। ডক্টর ওয়াটসন, ডক্টর ওয়াটসন আমি দ্যাট উড ওকে। সো বেসিক্যালি হলো যে জেন্ডার হলো ডক্টর ওয়াটসনকে হলো যে যদি আমরা ওই যে এনোলা মেয়ে হোমসের হিসাবে মতো যদি হলো যে দেখি। আমরা দেখতে চাই মানে একটু হ্যাঁ। ইয়ে করে। হ্যাঁ, আমি জাস্ট ভাবতেছি চোখ বন্ধ করে আয়েশা ডক্টর 'শার্লক ওয়াটসন। হোমস' হিসেবে বা আর থাকে ডক্টর না যে ওয়াটসন তো ন্যারেটর। পুরো ন্যারেটর শার্লক ছিলেন। হোমসের ন্যারেটর হলো ডক্টর ন্যারেটর এবং ওয়াটসন। আমরা থাকে না তার যে ভাষাতেই আমার জানি। কাছে আসলে 'শার্লক হোমস'-এর পাশে ডক্টর ওয়াটসন ক্যারেক্টারটা ভালো লাগতো এই কারণেই। আ ন্যারেটরের ঊর্ধ্বেও না উনি আসলে খুব ভালো বন্ধু ছিলেন উনার। যার সাথে উনি অনেক কিছু মানে 'শার্লক হোমস' অনেক কিছু ডিসকাস করতে পারছেন, অনেক কিছু বলতে পারছেন এবং তদন্তের খুঁটিনাটি কিন্তু ডক্টর ওয়াটসন জানেন। এবং শার্লককে হলো ব্যক্তিগতভাবে হলো যে ডক্টর ওয়াটসন যেভাবে চেনে যে বলল যে বসে আছে খবরের কাগজে মুখে একটা পাইপটা নিয়ে কিন্তু উনি বুঝতে পারতেছেন যে এই মোমেন্টটা আসলে হি রাইট। ইজ ওয়েটিং ফর সামওয়ান অথবা চোখে দেখা মানে শার্লকের প্রত্যেকটা বডি ল্যাঙ্গুয়েজ ওয়াটসন হলো যে বুঝে যায়। সো এই ব্যাপারটা অ্যাবসোলিউটলি। এই যে বন্ডিংটা ওদের হ্যাঁ। আমি ভেবেছিলাম যে আমি আইরিন অ্যাডলার হতে চাই কারণ শার্লক হোমসকে প্রফেসর মরিটির বাইরে যদি কেউ নাকানি চুবানি খাওয়ায় কোনো মহিলা ভদ্র মহিলা সেটা ছিল আইরিন অ্যাডলার। রাইট। না আমি 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 আসলে ভ্যাম্প ক্যারেক্টার প্লে করতে চাই না। I want to be Okay, so vamp character negative. Antagonist problem and you don't want to না, না, না। যদি মানে এরকম হয়। অন্তত এই ধরনের সিরিজে আমি আচ্ছা, ভ্যাম্পটা আচ্ছা, আচ্ছা, প্লে আচ্ছা। করতে চাই না ১ম বারই। মেবি লেটার অন কারণ আ মানে ভিলেন রোল প্লে করা না অনেক টাফ আসলে। আর একটা বড় ব্যাপার আছে। আমাদের দিকে না প্রচুর টাইপকাস্ট হয়। মানে টাইপকাস্ট আজ হলো যে একবার যখন কেউ দেখা যাচ্ছে একটা চরিত্র করে ফেলে এবং সেটা যদি ভালো করে ফেলে, ভিলেন হোক, এনিথিং। একটু হয়তো ভিন্নধর্মী ক্যারেক্টার সে এক্সপেরিমেন্ট করবে ভাবছে, করলো। তারপর থেকে দেখা যায় তার সমস্ত কাজে সবাই তাকে ওইভাবেই ভাবছে। এটা দুর্দান্ত করলো, হ্যাঁ, ওইটাই ভাবছে। এটা একটা হয় আরেকটা হয় কি আবার দর্শকরা তো আসলে একরকম ভাবে আমাকে দেখতে ইউজড টু। হঠাৎ করে হয়তোবা আমাকে একটা নেগেটিভ ক্যারেক্টারে নিতে ওনারাও পারবে না নিতে হয়তো। পারবে না। সো বেটার না যে যেহেতু আমাকে আমার দর্শকরা এভাবে পছন্দ করছেন এবং দিন শেষে কাজগুলো দর্শকদের জন্যই করা। সো তাদের চাওয়া পাওয়ার ব্যাপারটাকেও মাথায় রেখে একটা চরিত্র সিলেক্ট করা। তো আমার কাছে যদি অপশন থাকে তাহলে why not ডক্টর ওয়াটসন? Yeah, why not? আমার তো হলো যে আমার এখন মনে হয় যে সেদিন হলো যে সোহেল মন্ডল বনলতা সেন নিয়ে যখন আমাদের কথা হচ্ছিল সোহেল আমি মন্ডল দেখেছি বলছিল এপিসোডটা। সোহেল মন্ডল বলছিল যে বনলতা সেন আদৌ নারী কিনা নারী কিনা। হ্যাঁ সেটা নিয়ে হলো যে ডাউট আছে সেটা তো সে অনেক এক্সপ্লেনেশন দিয়েছে। তো আমি ভাবছি যে ডক্টর ওয়াটসনকে তো ঠিক আছে ওখানে লেখা আছে সে পুরুষ কিন্তু আমরা যদি একটু অন্যভাবে ভাবি ডক্টর ওয়াটসন যদি নারী হতো নারী আসলে হতো, কি হ্যাঁ। হতো?
ভালো একটা পার্সপেক্টিভ আমি পেলাম। আমি ভাববো আমার শার্লক হোমস স্যার আর্থার কোনান ডয়েল আমার ফেভারিট রাইটার অথর, এবং হলো যে শার্লক হোমস আমার এই যাবৎকালের সবচেয়ে প্রিয় ক্যারেক্টার। তো এই জন্য হলো যে আমি এত উৎসাহী হয়ে হ্যাঁ, আমি একদম বুঝতে উচ্ছ্বাস পেরেছি যে দিয়ে হলো কথা বলছি। মোটামুটি সবগুলো পড়া হয়ে হ্যাঁ, গেছে আপনার, একদম I think। সবগুলো মানে শুধুমাত্র শার্লক হোমস না, মানে আর্থার কোনান ডয়েল আমার ফেভারিট জনরা হলো থ্রিলার, ডিটেকটিভ থ্রিলার। সো ইটস Wow! লাইক ইয়েস, দ্যাটস মাই থিং। আমি একটু হলো যে আমার অনেক বছর এই মুহূর্তে সকালে যদি ঘুম ভাঙে আপনার, আপনি সকালে এর আগে একবার বলেছেন আপনি সকালে ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটা করেন সেটা আপনি নামাজ পড়েন। এখন কি ওই অভ্যাসটা কন্টিনিউ করছেন, তাই তো? এর আগে তো হলো যে ফ্যামিলি হলো যে মাঝে মধ্যে প্রেশার দিত না, এখন দেয়? মানে আম্মামনি না। একটু বকুনি দিত যদি হলো যে না, কোনো ইয়ে মাম্মা হতো। এখন খালি যে রমজান মাস আসলে এসে একবার বলে যে, "তাহিয়া নামাজ পড়বা না?" "জি মাম্মা যাচ্ছি।" এতটুকুই। এখন আর থাকে না ওই ব্যাপারটা তো নাই। প্যারেন্টিং তো তার যতটুকু করার উনি তো করে দিয়েছেন। হ্যাঁ। অনেকে আমরা থাকে না যে খুব ভালো একটা পয়েন্ট এটা। আমরা কখনো কোনো দোষ করলে যেকোনো এইজেই বলা হুট করে কেউ বলে বসে আশেপাশে কেউ একজন যে, "বাবা-মা কি শিখিয়েছে?" বাবা-মা কিন্তু ঠিকটাই শেখায় আমাদেরকে। এটাতে কিন্তু কোনো ডাউট নাই। বাবা-মা কখনোই ভুলটা শেখান না। তারা যেটা জানেন, তাদের যেটা বিশ্বাস, তারা কিন্তু সেই বিশ্বাসটাই কিন্তু আমাদের মধ্যে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেন। তারপর সেটাকে আমি কিভাবে রিপ্রেজেন্ট করছি সেটা কিন্তু সম্পূর্ণই আমার দায়ভার। তো আমার মধ্যে না সবসময় এই ভয়টা কাজ করে। বা একটা সময় আসলে প্রবলভাবে করতো যে আমি কিছু একটা ভুল করলে তো আমার বাবা-মাকে ব্লেম দেওয়া হবে। যে আপব্রিঙ্গিংস ভালো না, হ্যাঁ, বাবা মা কি শিখিয়েছে। হ্যাঁ। সো আমার একটা ভুলের জন্য আমার বাবা-মাকে কেন আমি দায়ী করব? এটা তো আমার মানে I made this mistake, তাহলে এটার জন্য আমার বাবা-মাকে কেন কথা শুনতে হবে? তো ওই জায়গা থেকে না এখন মনে হয় যে প্যারেন্টিং তো ডান তাদের। সো এখন আমি কিভাবে নিজেকে আসলে দেখতে চাই, আমার লাইফটা আসলে আমি কিভাবে ভাবছি, আমার ফিলোসফি, আমার আইডিওলজি সেগুলো নিয়ে এখন আমি আমার ইউ আর লাইফটা ইউর ওন গুছাচ্ছি। পারসন। এক্সাক্টলি। গট ইট। অ্যাডাল্ট হওয়ার পরেও যদি প্যারেন্ট আমার পেছনে লেগেই থাকতে হয়, তাহলে তো একটু প্রবলেম। তাহলে তো আমি আসলে অ্যাডাল্ট হলাম না, সেটা একটা কোয়েশ্চেন হলো যে থেকে এক্সাক্টলি, যে আমার অ্যাডাল্টহুড নিয়ে একটা কোয়েশ্চেন অ্যাডাল্ট আছে। হতে গিয়ে যে আপনি হলেন যে একটু ভালোবেসে, আমি সেদিন গল্প শুনছিলাম এই শো করার জন্য আমাদের এখানে যে আর্টিস্টরা আছেন তাদের অনেক ইন্টারভিউ আমি দেখি, তাদের হলো যে ফেসবুক পোস্ট পড়ি বা ইনস্টাগ্রাম পোস্ট পড়ি, তো আমি ইন্টারভিউ তো দেখছিলাম যে আপনি বলছিলেন যে আপনার মাকে নিয়ে আপনার অনেক মজার মজার গল্প আছে। সাপোজ আপনি আপনার মাকে আপনি অথবা আপনার বোন কিছু একটা গিফট করলেন, হ্যাঁ, আন্টি হলো যে যেটা টিপিক্যাল আমাদের সাবকন্টিনেন্টের হ্যাঁ, মম হ্যাঁ, ড্যাডরা থাকে যে রাইট। কেন কিনলি, এটা নিয়ে হয়তো আমি সংসারের কথা ভাবে তারা আসলে। এটা কি আন্টি একটু একটু বদলেছে এখন, কি হলো যে না ভালোবেসে দিচ্ছে, থাক ওদেরকে আর না ইয়ে করি? আমার মনে হয় কি মাম্মা না আমাকে ওটা দেখায়। আ কিন্তু মাম্মা না আসলে ডিপ ইনসাইড ফিল করে যে ইমোশনটা আসলে মাম্মা আমার সামনে প্রকাশ করতে পারে না। এবং সামহাউ আম আমাদের ফ্যামিলির এই ৪ টা মানুষের মধ্যে আসলে এটা আছে। আমরা না আ কি বলবো এটা আমরা খুব এক্সপ্রেসিভ না আমাদের ইমোশনের ব্যাপারে। পাপা হয়তোবা খুব আম ইমোশন নিয়ে কিছু একটা এনে আমাকে দিল। আমি হয়তোবা জাস্ট একটা থ্যাংক ইউ বলি। বাট আই নো অ্যাকচুয়ালি ডিপ ইনসাইড আমি জানি যে ওইটার মূল্য আমার কাছে কি। কিন্তু আমি পাপার সামনে ওটা প্রকাশ করতে পারি না। তো এক্সট্রোভার্ট হয়ে হয়তো ওটা আসলে দেখানো হয় না। ইভেন দো আমার বড় বোনের সাথে আমার বয়সের পার্থক্য হচ্ছে ২ বছরেরও কম। ও হয়তোবা আমার বার্থডেতে খুব উৎসাহী হয়ে বা এবার যখন ও এখন তো দেশের বাইরে থাকে। সো ও যখন আসলো অনেক কিছু নিয়ে আসলো। খুব এক্সাইটেড হয়ে ফর দ্য ফার্স্ট টাইম যেহেতু সবার জন্য এনেছে। ও খুব তাই এটা আনছে। ওকে, থ্যাংক ইউ মাইশাপু। বাট এই যে এখনো বাসে না। এখন তো আমি জানি যে ওকে, এখন ওর দেওয়া ক্যান্ডেলটা জ্বালালাম আচ্ছা মাইশাপু দিয়েছিল ইউ আমাকে। মিস হার। হ্যাঁ, সো থাকে না যে ওই বিষয়গুলা থাকে কিন্তু আমরা কখনোই একে অপরকে সেটা এক্সপ্রেস করতে পারি না। বাট উই অল নো দ্যাট আমাদের মধ্যে না ওই একটা এটা কি বলবো উম, আহ, ইনভিজিবল একটা ইমোশনাল নেটওয়ার্ক আছে কিন্তু সেটা আমরা কখনো ভিজিবল করতে চাই না। উই অল নো দ্যাট বাট আমরা ওটা কখনো ভিজিবল করতে চাই না। দেয়াল যেমন আছে সেখানে দরজাও আছে আসলে, মানে সবই হ্যাঁ আছে, হ্যাঁ, এভরিওয়ান সবই আছে নোজ। বাট আমরা এটা কখনোই প্রকাশ করব না, কাউকে শো করব না। ওকে, টিপিক্যাল মানে বাংলাদেশি ফ্যামিলি ম্যাক্সিমাম, হ্যাঁ, এশিয়ান ফ্যামিলি, এশিয়ান টিপিক্যাল ফ্যামিলি, এশিয়ান রাইট। ব্রাউন ফ্যামিলি, হ্যাঁ, দে লাইক I know I love you and you also know that I love you, but let's not talk about that. রাইট, We won't talk about it. রাইট। কারণ এটা বললে মনে হবে যে ই ঠিক আছে, এভরিওয়ান ইজ লাইক ই। ওয়ার্ল্ড ট্যুর শুরু করেছিলেন, ওয়ার্ল্ড ট্যুরের কি অবস্থা? কোন কোন দেশে ঘোরা হলো? খুব বেশি দূরে এখনো যেতে পারিনি। এশিয়ার ভিতরেই ঘুরছি। এশিয়ার ভিতরে আসলে অনেক এশিয়া, দেশ। এশিয়া কত বড়! বড়।
আবার তো মন খারাপ হয়ে গেল, একটা দেশে যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ভিসা পাচ্ছি না এখন। সো লেটস সি, ইচ্ছা আছে আগামী বছর একটু দূর দূরান্তের দেশগুলোতে যাওয়ার, স্পেশালি যেখানে আমার কাজিনসরা থাকে ওইসব দেশগুলোতে এখন আমার ভিজিট করা ইউ হয়নি। অ্যান্ড ইউর কাজিনস, আই উড লাভ রাইট। টু হিয়ার থিং অ্যাবাউট দেম। মানে ওদের ব্যাপারে হলো যে গল্প শুনতে চাই। ওদের সঙ্গে আপনি অনেক ক্লোজ, আপনার কাজিনদের সাথে। হ্যাঁ, মানে ওদের সাথে কিন্তু আমার বয়সের পার্থক্য অনেক। ৮ থেকে ১২ বছরের পার্থক্য। কিন্তু থাকে না যে আমরা এখনো যখন দেখা হয় বা ফোনে কথা হয় আমাদের ২-৩ ঘন্টা পার হয়ে যায়। একটা দিন চলে যায় যখন আমাদের দেখা হয়। সো ওরা আসলে ওয়েট করছে যে কবে দেখা হবে। কারণ আ ২ জন আছে যাদের সাথে অনেক দিন হলো দেখা হচ্ছে না, বা অনেক দিন বললে ভুল হবে। ১ বছরের উপরে হয়ে গেছে দেখা হচ্ছে দেশের না। বাইরে থাকছেন হ্যাঁ, ওরা। সো মানে ওরা আর আসতে পারেনি এর মাঝখানে। আবার ওদের বাচ্চারা হয়েছে, ওরা তো আর এখানে নাই। থাকলেই না হয় একটু পরপর গাল টেনে আদর করতাম। তো ওই ব্যাপারগুলো খুব মিস করি যে আচ্ছা কাজিনের তো বেবি হয়ে গেছে। সো ইচ্ছা করে যে ওদেরকে একটু ছুটে যেয়ে দেখি, একটু হাগ দেই, ওদের সাথে বসে গল্প করি, খেলাধুলা করি আমরা। ওটা তো আসলে হয় না, তো ওইজন্য খুব, খুব মিস করি আসলে না, ওদেরকে এই আমি। সময়ে এই সময়টাতে আমাদের আসলে পরিবারগুলো খুব ছোট, ছোট হয়ে গেছে। অনেকের সঙ্গে হুম, অনেকের যোগাযোগ খুব কমে গেছে। হ্যাঁ, ভালোবাসে। কিন্তু আমাদের এই বন্ডিংটা হয়তো আগের মতো চোখে পড়ে না। তো আমি যখন শুনছি আরকি, ইটস অ্যাবসোলিউটলি অ্যামেজিং। মানে অ্যামেজিং যে এখনো হলো যে ওই বন্ডিংটা আছে সবার সাথে একদম হ্যাঁ। পুরোটা কানেক্টেড। আপনি তো সলো ট্যুর দেন। হুম, হুম। মানে আমি যতটুকু জানি। এই সলো ট্যুর দিতে গেলে হলো যে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে বা কোন ধরনের ইমিগ্রেশন বা অন্য কোনো ঝামেলায় পড়তে হয়েছে কখনো? এখন পর্যন্ত না, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত এখন পড়া হয়। পর্যন্ত কোনো বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি আমি হই নাই। আর আমি এই কথা জিজ্ঞেস করছি কারণ আমি নিজে সলো ট্যুর দেই। আমি ওকে। একবার এই ধরনের প্রবলেমে ওহ পড়ছি। মাই গড! নাথিং, কোন ইট দেশে? ইট ইট জাস্ট হলো যে আশেপাশের যেকোনো আচ্ছা। একটা দেশই নেইবার কান্ট্রি হুম, হুম। আমি যাব, ওখানকার ইমিগ্রেশন না তো আমার দেশের ইমিগ্রেশনই তো হলো যে আমাকে, আমি একা কেন যাব? আমার বিয়ে হয়নি। আমি মানে জাস্ট ও না, এখানে একটা একটা লাকি মানে লাকিলি আমি হচ্ছে কি যখন সোলো ট্যুর দেয়া শুরু করলাম, আ তখন হচ্ছে আমার মোটামুটি একটা মানে চেহারাটা একটু পরিচিত হয়ে গেছে। তো আমি তো একদম মাস্ক পরে যাই। ডেফিনিটলি হুম, যখন হুম, হুম, আ হুম। ইমিগ্রেশনটা আমি ক্রস করব তখন তো আমাকে মাস্ক খুলতে হচ্ছে। খোলার পরই তাকায় থাকে। আমার মনে হয় তারা ভাবে মনে, মনে যে উনার নাম না আয়েশা? আমি তো পাসপোর্টে দেখতে পাচ্ছি তাহিয়া। হ্যাঁ, আয়েশা আ তাহিয়া। আপনি নাটক করেন, আপনি টিভিতে কাজ করেন। জি। ঠিক আছে। একা যাচ্ছেন ম্যাম? জি। কোন দেশে যাচ্ছেন? অমুক জায়গাতে। কেন যাচ্ছেন? শুটিং এ? না, এমনিতেই ঘুরতে। ঠিক আছে। হ্যাভ আ সেফ জার্নি। আমার জীবনে আমি একবারই এই ধরনের ঘটনায় পড়ছি এবং হলো যে আমি একটু দুষ্টু আছি। আমি তাকে বলছি যে, আমার বিয়ে হচ্ছে না। আপনি একটা ছেলে আমাকে খুঁজে দেন। আ আমার তো আপনি চাইলে আমি আমার কার্ড বা নাম্বার দিয়ে যেতে পারি। আপনি প্লিজ আমাকে জানাবেন ভালো ছেলে থাকলে। এবং সে হতভম্ব তাকায় আছে। তারপরে দেখলাম যে সে একটু রাগই করলো বোধহয়। সিলটা দিয়ে আমাকে পাঠিয়ে দিল। মানে গল্প যখন করতে যাচ্ছ, হ্যাঁ, করি ঠিক একটু আছে, আরাম করি করে গল্প আরাম করি। করে করি, সমস্যা নেই। সে আমাকে তো ব্যক্তিগত নাইস। প্রশ্ন করছে। আমি তার কাছে একটু ব্যক্তিগত হেল্প চাইলাম আসলে। কি করব? আমি ইমিগ্রেশনে গিয়ে তো আমি ঝগড়া করতে পারব না। I don't want that. ব্যক্তিগত লাইফে ক্যামেরার বাইরে যদি বলি আমি আয়েশা খানকে নিজেকে ডিসক্রাইব করতে অল্প কিছু শব্দে, সে কেমন আসলে? Sometimes I'm a monster, sometimes I'm an This is your angel. bio. This is almost your bio, Facebook হ্যাঁ, bio. হ্যাঁ, মানে থাকে না যে আমাদের তো আসলে প্রত্যেকেরই তো দুটো হ্যাঁ, সত্তা আছে। ভালো সত্তা, খারাপ সত্তা। এখন হ্যাঁ, ভালো সত্তারও যেমন অনেকগুলা লেয়ার্স আছে, খারাপ সত্তারও অনেকগুলা লেয়ার্স আছে। সো আমি জানি আমার এক্সট্রিম লেয়ার্সটা I could be a monster, আর আমার এক্সট্রিম আ মানে ভালো সত্তাটার কথা যদি আমি বলি সেটা হচ্ছে এঞ্জেল। এই ২ টার মাঝখানে হচ্ছে গিয়ে দ্য রিয়াল মি অ্যাকচুয়ালি এক্সিস্ট। এই দুটোর মাঝখানে ব্যালেন্স করে হলো যে থাকতে হয় আয়েশা হ্যাঁ, খানকে। sometimes I have to balance. বি অ্যাওয়ার। ওকে, সো তাকে মিডল গ্রাউন্ডে থাকতে দেওয়া উচিত। আমরা তার মনস্টার সাইডটা একদমই দেখতে চাই একদমই না। না। না, আমার এটা আমি আগে বলতাম যে আমার কারোর উপর খুব মেজাজ খারাপ হচ্ছে, খুব। আমি খুব তার সাথে থাকে না যে ডেফিনিটলি খারাপ বিহেভ তো করতে পারবো না। হেসে, হেসে কথা বলছি কিন্তু আমার মানে মেজাজ তো খুব না, 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 খারাপ। ইন হ্যাঁ। দ্য ব্যাক অফ মাই মাইন্ড আমি তাকে হয়তোবা ১০ রকম ভাবে অলরেডি খুন করে ফেলেছি। সো ওইটাই আমার শান্তি যে ওকে ফাইন। ওকে, সো আমি হ্যাঁ, হলাম যে আমার প্রতিশোধ ওইভাবে আমি হ্যাঁ, নিয়ে নিচ্ছি আরকি। হ্যাঁ। মানে কল্পনাপ্রসূত একটা প্রতিশোধ আমার কেস হয়ে ক্লোজড, গেছে। হ্যাঁ, কেস কেস ক্লোজড। ক্লোজড। এটা নিয়ে আর কিছু হবে না। ইন্ডাস্ট্রিতে আপনার সবথেকে থাকে না যে একটা জায়গায় কাজ করতে গেলে বন্ধুত্ব তৈরি হয়। হুম, হুম। সেটা যে কেউ হতে পারে।
এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি আপনার বন্ধুদের কথা বলতে হয়, ইন্ডাস্ট্রিতে বন্ধু আছে এবং কারা তারা? বন্ধু বললে আমি বলব যে হ্যাঁ, খুব মানে বন্ধু তো আসলে এক ধরনের রেসপন্সিবিলিটি। বন্ধুত্ব বা বন্ধু শব্দটা আসলে এক ধরনের রেসপন্সিবিলিটি হোল্ড করে। আ অত ও আ মানে রেসপন্সিবিলিটি আ কাউকে না দেই, এই ভার হুম, হুম। কাউকে না দেই। এমনিতে যদি আমি বলি যে খুব ভালো কলিগ, যে তার প্রয়োজনে আমাকে যেকোনো ভাবনা ছাড়াই ফোন দিতে পারে বা আমিও ফোন দিতে পারি। যখন তখন যার সাথে কথা বলা যায়, এরকম কিছু মানুষ অবশ্যই আছে। আম নাম বলতে হবে? হুম। ওকে। নাম যদি বলি তাহলে কাইজার যেহেতু আপনি দেখেছেন, কাইজারে আমার সাথে আরেকটা মেয়ে ছিল যারও গলা কেটে ফেলা হয়। হ্যাঁ। ও জয়া, আমি হ্যাঁ, হ্যাঁ, সাবা। হ্যাঁ। সো জয়া, তামান্না আমি বলব যে আ ও ওরও আগে আমার একটা মানে ওয়েবের থ্রুতে আমাদের পরিচয় হয়েছে। তখন ও টিভিসি করছে, আমিও টিভিসি করছি। রিফান আনসিবা, আ সুদীপ ভাইয়া, ক্লোজ আপের 2nd টাইম আমি যখন ক্লোজ হুম, আপের কাজ হুম। করলাম তখন ও আমার কো-আর্টিস্ট ছিল। এখন তো কাজ করা হয় পার্থর সাথে। সো পার্থ আমি বলব, সাবরিন, আ সাদনিমা, বাহ! এর মাঝখানে সুদীপ সুদীপ বিশ্বাসের কথা সুদীপ বলছেন। বিশ্বাস। রাইট, আচ্ছা। হ্যাঁ, সুদীপ বিশ্বাস আমারও বন্ধু এইজন্য হলো ওয়াও! যে হ্যাঁ, না দুষ্টু কারণ বন্ধু। হ্যাঁ, ও বাবা ও প্রচন্ড লেগ পুল করে আসলে। হ্যাঁ। আর সাদনিমার সাথে আমি লাস্ট একটা বিজ্ঞাপনে কাজ করেছি। ওহ হ্যাঁ, ওয়াও! এইজন্য হলো যে আমি সাদনিমাকেও চিনি। ওকে, ওকে। ভিটের একটা হলো যে কাজ করা হয়েছে। নাইস। কারণ এটা জিজ্ঞেস করলাম ইন্ডাস্ট্রিতে অনেকেই বলে যে আমার এই কাউচে এসে অনেকেই বলে গেছে যে বন্ধুত্ব আসলে টিকিয়ে রাখা একটু টাফ হয়ে যায়। কারণ সবাই আসলে এত ব্যস্ত থাকে হুম, সবার হুম, হুম, হুম। ব্যক্তিগত জীবনে। কারণ পুরোটা সময় এখানে দিয়ে তারপরে তো ব্যক্তিগত একটা জীবনও থাকে। সেটা সামলাতে গিয়ে আসলে বন্ধুত্বটা টিকানো টাফ হয়ে অ্যাবসোলিউটলি যায় রাইট। আসলে। হুম, হুম। বাংলাদেশে এমন কোনো অভিনেত্রী আছে যার ক্যারিয়ার দেখে আপনি অনুপ্রাণিত হয়েছেন যে হলো যে আরে ওয়াও! অপিকরিম আপু। ওকে। আ যদি বলি আপনি তো এখন আর নতুন নেই। আপনি হলেন জনপ্রিয় হয়ে গেছেন। কারণ আপনি অনেক দিন ধরে কাজ হুম, করছেন। হুম, আপনি হুম। নাচ করতেন ১ম এ, তারপরে আপনি উপস্থাপনা, আপনার মডেলিং, প্রেক্ষাপট অভিনয় করেছি। সবকিছুতে হুম, আপনার হুম। হলো যে একদম বিস্তৃত। সেক্ষেত্রে নতুনদের জন্য ইন্ডাস্ট্রি হলো যে কতটা বন্ধুসুলভ? যদি আপনি অবজারভেশন জানাতে চান। ইন্ডাস্ট্রি নতুনদের জন্য সবসময় মানে খুবই আম আ উষ্ণ অভ্যর্থনা জানানোর জন্য উনারা প্রস্তুত থাকে। এখন এটা ডিপেন্ড করছে যে আমি কিভাবে আ ব্যাপারটাকে গ্রহণ করছি, আমি নিজেকে কিভাবে তাদের সামনে উপস্থাপন করছি। ভালো খারাপ তো সব জায়গাতেই থাকে। সো পুরোটা আসলে ডিপেন্ড করবে আমার উপর যে আমি কোন পথে আসলে হাঁটতে চাই। অ্যাওয়ার্ড নিয়ে মানে অ্যাওয়ার্ড তো বলা হয় কাজের ভ্যালিডেশন বা হুম, আমার কাজটাকে হলো যে অ্যাকনলেজ করছে। অ্যাওয়ার্ড নিয়ে আপনার অবজারভেশন জানতে চাই। বাংলাদেশে এই মুহূর্তে আ কি মনে হয় যে কারা সবচেয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ডের বাইরে হুম, গিয়ে হুম, বাকি যেমন আমাদের মেরিল, প্রথম আলো, বাইফা কিছুদিন হলো গেল। এইজন্য রিলেভেন্সি থেকে হুম, জিজ্ঞেস হুম, করলাম। হুম। এই ধরনের মধ্যে কোনটাকে আপনার মনে হয় যে না এটা আসলে বিশ্বাসযোগ্য এবং হলো যে আমি এদের অ্যাকনলেজমেন্টটা চাই বা আমার দর্শকদের কাছ থেকে আমার দর্শকদের জন্য আমি এই অ্যাকনলেজমেন্টটা চাই? উম আমার প্রত্যেকটা উম অ্যাওয়ার্ড শোতে না মনে হয় যে আ নমিনেশনে না মোস্ট ডিজার্ভিং যেই কনটেন্ট গুলো থাকে সেগুলো হয়তোবা জমাই পড়ে না অথবা নমিনেশনে আসে না। হু, হু। মানে কিছু, কিছু ক্যাটেগরিতে, সব হু, হু। ক্যাটেগরিতে বলব না। এবারও যেমন কিছু ক্যাটেগরি নিয়ে আমার নিজের একটু খারাপ লেগেছে যে, আহা! আমি তো ভাবলাম সে পাবে। আ বা এ তো মনে হচ্ছিল মোস্ট ডিজার্ভিং। বাট হ্যাঁ, আ আমিও জানতে পারছি অনেক কিছু। ভোটিং এর অনেক ব্যাপার থাকে, পপুলার চয়েস অনেক, অনেক কিছু থাকে। এটার জন্য আমার কাছে মনে হয় কি যে উম এইটা যদি একটু মেইনটেইন করা যায় যে একই মানুষকে পরপর একই ক্যাটেগরিতে না দেওয়াটা। আমি বলছি না যে তারা ডিজার্ভ করে না। তারা অবশ্যই ডিজার্ভ করে বলেই তাদেরকে তো দেয়া হচ্ছে। স্পার্ক ডিবেট মানে হলো যে আ সামহাউ অনেকগুলো পক্ষ হয়ে যায় তখন। না, ওই ডিবেটের জন্য আমি বলছি না। মানে আমার কাছে মনে হয় কি যে যাকে অ্যাওয়ার্ডটা দেয়া হয়, এটা না তার কাছে এক ধরনের মোটিভেশন হিসেবে কাজ করে। তো এটা যদি ঘুরে ফিরে একবার আপনি পেলেন, একবার আমি পেলাম, একবার ইনি একেকবার একেকজন পেলে, তখন এটা এক ধরনের জেদ হিসেবে কাজ করে যে আচ্ছা ঠিক আছে। একটা এই বছর কম্পিটিশন তো থাকে। হ্যাঁ, এটা একটা হলো কম্পিটিশন থাকে। একটা হ্যাঁ। কম্পিটিটিভ মাইন্ডসেট ক্রিয়েট হয়। ব্যাপারটা যদি এমন হয় যে, ও আচ্ছা জানি তো ও পাবে। উনি আমার কাছে তবে হ্যাঁ। তখন না ওই স্পৃহাটা কাজ করে না, ওই মনোবলটা আর থাকে না। তো এটা আমার কাছে মনে হয় যে এটা আসলে প্রত্যেকটা অ্যাওয়ার্ড শোতে এটা
আম এটা একটু মাথায় যদি রাখা পসিবল হয় যে হ্যাঁ, ও ডিজার্ভিং, বাট তারপর আমরা এইবার ওকে না দিয়ে এবার আরেকজনকে দিলাম। কারণ ফর এন এক্সাম্পল মিস্টার এ তো প্রতিবারই মানে পরপর ২ বারই পেয়েছেন, তাহলে এবার মিস্টার বি কে দেই। যেহেতু ওর কাজও এবার ভালো আছে। আবার অনেক সময় দেখা যায় কি এক্ষেত্রে মোস্ট ডিজার্ভিং একটা মানে এই বছর হয়তোবা আমি পেয়ে গেলাম। কিন্তু আমার আগামী বছরের জন্য আমি যে কাজটা করেছি ওইটা মোস্ট ডিজার্ভিং। ওইটা তখন আর আমি পেলাম না। এরকমও আমি হতে দেখেছি বা দেখছি। তো আমার কাছে মনে হয় যে এইটা যদি একটু থাকে না যে আম কর্তৃপক্ষ, জুরি মেম্বার্স বা আদার্স আরো যারা থাকেন, তারা বসে যদি একটা মানে কোনো একটা মিডল গ্রাউন্ডে আসতে একটা পারে, হ্যাঁ, মিডল হ্যাঁ, গ্রাউন্ডে ওভারঅল। আসলে তখন আমার কাছে মনে হয় যে রেজাল্টটা আসবে সেটা দর্শকদের জন্যও খুব আনন্দদায়ক হবে। আবার আমরা যারা কাজ করছি আমাদের জন্য খুব মোটিভেটিং হবে। থ্যাংক ইউ। সোশ্যাল মিডিয়ার এই সময়টাতে ব্যক্তিগত জীবন কতটুকু ব্যক্তিগত থাকে? আমারটা অনেকখানি আছে। আমি জানি বাকিদেরটা আমি জানি না। হ্যাঁ, কারণ আমাদের অভিনেত্রীরা স্পেসিফিকলি, অভিনেতারাও যে ট্রলড হন না, তারাও যে আসলে তারাও হন, কিন্তু আমাদের অভিনেত্রীরা স্পেসিফিকলি বলেন তাদের সোশ্যাল মিডিয়ায় যে পরিমাণ অ্যাবিউজের শিকার তারা হন, হ্যারাসমেন্টের শিকার তারা হন, এই ধরনের মানে সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনাকে যেতে হয়েছে কখনো? যে মনে হয়েছে যে দিস ইজ ইনসেইন, এগুলো আর নেওয়া যাচ্ছে না, আমি এক্সহস্টেড। এক্সহস্টেড এখনো হই নাই। বাট হ্যাঁ, এরকম কয়েকবার তো হয়েছে অবভিয়াসলি। কখনো হয়তোবা সেটা আমার নাটকের কোনো ক্লিপ নিয়ে, কখনো হয়তোবা আমি একটা ভুল তথ্য বলে ফেলেছি কথার ফ্লোতে সেটা নিয়ে। কখনো হয়তো থাকে না যে কিছু মানুষ কিন্তু থাকে যে আমি হয়তোবা কোনো ভুল করি নাই বা মানে অ্যাক্সিডেন্টালিও যে মিস্টেকটা আমরা করি, অ্যাক্সিডেন্টালি যে মিস্টেকটাও আমরা করি সেটাও হয়তোবা আমি করি নাই। কিন্তু সে তার ইচ্ছা হলো একটা নেগেটিভ কথা লেখার, সে লিখে দিয়ে চলে গেল। আন উনি তো লিখে দিয়ে চলে গেল। অনেকেই তো আছে যে এটাকে নরমালভাবে নিতে পারেন না। আবার অনেকে আমি যখন রিপ্লাই দিই মাঝে, মাঝে দেখা যায় যে আমি থাকে না যে আমার কাছে মনে হচ্ছে যে এই কথাটা অন্যায়। তখন আমি তাকে হয়তোবা একটা রিপ্লাই দিয়েছি। ওখানে সে আবার পাল্টা রিপ্লাই লেখে, "আপু আপনি তো পাবলিক ফিগার। আপনাকে এরকম অনেক কিছুই বলবে, আপনাকে এটা মেনে নেওয়া শিখতে হবে।" সরি ব্রাদার, এটা মেনে নেওয়া শেখার জন্য আমি এখানে মানে আমার আসি নাই। পাবলিক ফিগার বলে আমি আমার এগেইনস্টে করা ক্রাইমও মেনে নিতে হবে। আমার হ্যাঁ। এগেইনস্টে হলো যে আমাকে হলো যে না, হ্যারাস আমার করবে, এগেইনস্ট এর থেকেও অ্যাবিউজ বড় কথা করবে। হচ্ছে যেটা আমি করি নাই। যেমন অনেকে অনেক আ নোংরা মন্তব্য করেন। হ্যাঁ, হতেই পারে এটা হয়তোবা উনার ইমাজিনেশনটা এরকম, কারণ উনি হয়তোবা কাউকে বা কিছু দেখেছেন। তার জন্যই হয়তোবা উনার একটা নেগেটিভ ইমেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এই ইন্ডাস্ট্রিতে আমরা যারা কাজ করি তাদেরকে নিয়ে। তার তার মানে সবাই তো এক না। হাতের ৫ টা আঙ্গুল কি আমার সমান? একেকটা আঙ্গুলের তো উচ্চতা একেক রকম, দৈর্ঘ্য, প্রস্থ একেক রকম। তার মানে একই ইন্ডাস্ট্রিতে কাজ করা ৫ টা মানুষও একই রকম হবে না। তো এগুলা নিয়ে মাঝে, মাঝে খারাপ লাগে যে আমার হাতে যতটুকু আছে ততটুকুতে আমি কন্ট্রোল করছি। আম কিন্তু যেটা আমি চাচ্ছি না সেটাও যে অনেকে খুঁচিয়ে, খুঁচিয়ে বের করছেন বা অনেকে এমন কিছু লিখছেন যেটা আসলে আমি না বা আমার পরিচয় বহন করে না, ওগুলো আপসেট করে দেয়। কারণ সমালোচনা এক জিনিস, কটাক্ষ করে কথা বলা বা ক্রিটিসিজম যেটাকে বলে সেটা এক জিনিস। কিন্তু হ্যারাসমেন্ট কেউ যদি ভুলও করে থাকে তাকে ওই শব্দে অ্যাবিউজ করা, নোংরা মন্তব্য করা বাংলাদেশের আইন অনুযায়ী কিন্তু হলো যে এটা ক্রাইম। তা আমি যেগুলোর কথা বলছি আমাদেরকে হলো দেখা যাচ্ছে আপনি কিছু একটা বলেছেন, শুধুমাত্র তার মনে হলো সে বলে দিল যে হলো যে আপনি তো এটা, আপনি তো ওটা, আপনি তো এটা সেটা। ওটার সঙ্গে কোনো রেলেভেন্সি নেই আপনার কাজের সাথে। হুম, হুম, হুম। they just felt like writing it, they just did, হুম, কারণ এদের তো কনসিকুয়েন্স আসলে পেতে হয় না খুব একটা, রাইট। তারা করে চলে গেল। এবং এটাও মানুষজন ভাবে যে অভ্যস্ত বোধহয় আমাদের হয়ে যাওয়া উচিত যে ঠিক আছে আমাদের পাবলিক ফিগার, একে সবাই চেনে, এত সব জায়গায় অ্যাভেলেবেল হলে হবে না। এই যে কমেন্টে সবচেয়ে বেশি আসে যে আপনি তো পাবলিক ফিগার বা হলো যে আপনি এত অ্যাভেলেবেল হবে, সবার উত্তর দিতে হবে কেন আপনাকে? তো এটা তো আমার উপর দিয়ে যাচ্ছে, আমি তো জানি আমার উপর দিয়ে কি যাচ্ছে, তো অবশ্যই আমি উত্তর দিতে হয়, আমি মাঝে মধ্যে দিয়ে ফেলি। তো এটাই আমরা যদি জানতে চাই যে আয়েশা খানের, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ দিকে, আয়েশা খানের ড্রিম লাইফ কি, মানে আয়েশা খান 5 বছর 10 বছর বা ওভারঅল আয়েশা খান নিজেকে কিভাবে দেখে, কোথায় দেখে? আহ! এমন একটা লাইফে অবশ্যই দেখতে চাই যেখানে আমার বাকেট লিস্টে থাকা প্রত্যেকটা উইশ ফুলফিল হয়ে গেছে। এমন একটা অবস্থানে দেখতে চাই যেখানে থেকে আমার একটা আইডেন্টিটি তৈরি হয়েছে। আম এখন যেমন
যে কোনো অনুষ্ঠানে গেলে আমাকে এভাবে পরিচয় করে দেওয়া হচ্ছে, আয়েশা খান এইটা, এইটা, এটা। তখন জাস্ট নামটা বললেই হবে। কারণ ওই নামটি আসলে সব পরিচয় বহন করে। ওরকম একটা পরিচয় তৈরি করতে চাই। জীবনের যখন আপনার এই সবকিছু হয়ে যাবে, আপনি যেটা বললেন বাকেট লিস্ট শেষ হয়ে যাবে, সবকিছু পূরণ হয়ে যাবে। আপনি কি মানুষের কাছ থেকে মানে কিভাবে আয়েশা খানকে মানুষ মনে রাখবে সেটা চান? আচ্ছা, এটা কখনো ভেবে দেখি নাই। থাকে না যে আমাদের সবার ভ্যালিডেশন দরকার নেই। একটা ব্যাপার যেমন আমি জানি যে আমি সম্মানের সাথে বাঁচতে চাই। আমি জানি এখানে অনেকে অনেক সেটা খারাপ তো একটা মন্তব্য ভেগ একটা করবেন। হ্যাঁ। হ্যাঁ, বাট আমি সম্মানের সাথে বাঁচতে চাই, এটা কোন অর্থে আমি বলি? আম বাইরের দেশেও আমি এরকম অনেক সিনিয়র আর্টিস্ট দেখেছি বা আমার নিজের দেশেও এমন অনেক আর্টিস্ট তারা হয়তোবা ৯০ দশকের থাকে না যে জনপ্রিয় জনপ্রিয়তার একদম শীর্ষে ছিলেন। তাদের নাম যখন এখন গ্রিন রুমে নেয়া হয় বা যেকোনো পোস্টের নিচে কমেন্টস সেকশনেও যখন আমি দেখি, আমি দেখি যে খুব শ্রদ্ধার সাথে তাদের নাম নেয়া হচ্ছে। তো আমি চাই ততটুকুই যে অন্তত আমাকে নিয়ে একটা মানুষের ব্যাপারে না নেগেটিভ বলে ফেলা খুব ইজি। কিন্তু পজিটিভ বলতে না আমাদের অনেক ভাবতে হয় যে আচ্ছা কি বলবো? ঠিক তেমনি একটা মানুষকে কিন্তু পছন্দ করতে কোনো কারণ লাগে না আমাদের। কিন্তু একটা মানুষকে অপছন্দ করার জন্য না একটা ডেফিনিট রিজন লাগে। আমরা কিন্তু কখনো বলি না কাউকে যে, "তোমাকে আমার খুব ভালো লাগে।" কিন্তু এটার রিজন কি আমরা কিন্তু কখনো বলি না। রাইট? জানো ওকে না আমার একটু ভালো লাগে না। কেন? ও না এটা করছে যেটা আমার ভালো লাগে নাই। We have a reason. আমার কাছে মনে হয় যে আমি ওই মানে কারোর খারাপ কিছু হওয়ার রিজন আমি হতে চাই না। এটা somehow আমার স্কুল লাইফ থেকে আমি দেখে এসেছি তো যে টিচাররা আমাকে সবসময় খুব গুড এক্সাম্পল হিসেবে নিতেন। তো ওইটাই আমার মনে হয় এখনো আমার স্কুল লাইফ ছেড়ে এসেছি আমি অনেক বছর হয়ে গেছে। এখন এটা বোধহয় আমার মস্তিষ্কের মধ্যে রয়ে গেছে যে না I have to be a good example. এটাই তো আমাদের মাথায় হওয়া উচিত যে আমরা আসলে অন্যদের জন্য মানে সেটা অন্যদের জন্য না সবার জন্য নিজের জন্য যখন আমরা নিজেদের কথা ভাবি একটা গুড ফিলিং থাকুক আমাদের কাছে যে হ্যাঁ, আমরা গুড পারসন আমরা একটা সমাজের জন্য মানুষের সবার জন্য আমাদের আশেপাশের লোকদের জন্য আমরা গুড এক্সাম্পল। গুড এক্সাম্পল। আয়েশা খান পাহাড় ভালোবাসে নাকি সমুদ্র? সমুদ্রের দিকে পাহাড়ের দিকে ইন বিটুইন আমি হাঁটছি। এটা খুব ভালো লাগে কিন্তু দেখতে। হ্যাঁ দেখতে ভালো লাগে কিন্তু যদি বলা হচ্ছে না আমি অ্যাবসলিউটলি আমার কাছে দুটো অপশনই আছে আমি সমুদ্র যাবো নাকি তাহলে পাহাড়ে। পাহাড় থেকে আমি সমুদ্রকেও দেখতে পারবো। আচ্ছা সিনেমা পাহাড়ে বসে নাকি নাটক? দেখতে ভালো লাগে নাকি নিজের বেলায় অ্যাজ এ আর্টিস্ট যদি হলো যে দুটো অপশন দেওয়া হয় যে সিনেমা করতে পারবেন আপনি অথবা নাটকই করতে হবে মানে যেকোনো একটাই বেছে নিতে হবে আপনাকে তাহলে কোন প্ল্যাটফর্ম? টাফ। আচ্ছা, আপাতত নাটক যেহেতু করছি তাহলে ভোট ফর আমি এই মুহূর্তে আপনাকে ফিকশন। একটু টাফ লাভই দিতে যাচ্ছি যদি এক বাক্যে বলতে হয় আপনার সবচেয়ে বড় ভয়? সবচেয়ে বড় ভয়। আমার মনে হয় না আমি আল্লাহকে ছাড়া আর কাউকে ভয় পাই। মানে তাহলে ওটাই থাকে না যে আচ্ছা আমি এটা তো ভয় পাই বা আল্লাহ হ্যাঁ, আল্লাহকে আল্লাহকে ছাড়া আর কোনো কিছুতে ভয় পাই না। ফোন ছাড়া কতদিন থাকতে পারবেন আপনি? আমি থাকি। হ্যাঁ, আমার আইপ্যাডটা ছাড়া আমার জন্য থাকা মুশকিল। ওটাতে আমি বসে, বসে সারাক্ষণ কিছু না কিছু দেখতে থাকি। আচ্ছা এমন একজন অভিনেতা যার সঙ্গে কাজ করতে চান? বেছে নাই এখন। উনি হুমায়ূন ফরিদী স্যার। আচ্ছা উড লাভ Yeah. মানে সুযোগ থাকলে আমি অবশ্যই ওনার সাথে একটা সিন হলেও শেয়ার করতে চাইতাম। শেষ কবে কেঁদেছেন? প্রতিদিনই কাঁদি। কিন্তু মনে করতে পারছেন কখন কেঁদেছেন শেষ? যদি আজকে কান্না করেন আজকে কখন কেঁদেছেন? না, আজকে কাঁদি। শেষ কবে কাঁদলাম? উম আ আ রাতের আড্ডাতে রাব্বি ভাইয়ার ইন্টারভিউ নেওয়ার পর। কারণ ইন্টারভিউটা ঠিক যেভাবে নিতে চেয়েছিলাম সেভাবে নিতে পারি নাই। মেজাজ খারাপ হয়েছিল তখন একটু চোখ দিয়ে পানি পড়েছিল। হ্যাঁ, ম্যাচ খারাপ হলে চোখ দিয়ে পানি হ্যাঁ, পড়ার অভ্যাস আমার আমারও পর। আছে। যদি ভেন্ট না করতে পারি, বের না হ্যাঁ, করতে পারি তখন দেখা যাচ্ছে আমি লিও। সো আমার মনে হয় যে এটা আমিও হাই জুলাই অর অগাস্ট? আগস্ট অগাস্ট আমি জুলাই লিও। বাট ডেঞ্জারাস। আমার মনে হয় যে আমার রাগ যদি না হ্যাঁ, হয় অগাস্টের লিওরা খুব ডেঞ্জারাস হয়। হ্যাঁ। আমার বড় বোন অগাস্টের। মাইশা আপু ও গড। সর্বশেষ স্টক করা সেলিব্রিটি মানে স্টক অ্যাজ ইন নট নেসেসারিলি স্টক বাট না, হলো আজকে যে করেছি 100 সেল।
I just love her. Turkish actress. I know হান্দা কবি ইনি আপনার ফোনের ওয়ালপেপার কি এই মুহূর্তে আপনার সাথে ফোন নেই যদিও আমার ফোন ফোনের ওয়ালপেপার হচ্ছে জাস্ট আ সেকেন্ড শ্রীলঙ্কাতে আমি যখন ট্রেন জার্নিটা করছিলাম তখন আমি ট্রেন থেকে বসে একটা পাহাড়ের ছবি তুলি ঝর্ণার ছবি তুলি ওই ঝর্ণার ছবিটা এই মুহূর্তে আচ্ছা আয়েশা খানের কোনো ফেক আইডি আছে মানে ফেসবুকে বা ইনস্টাগ্রামে আমার নিজের খোলা নাই মানে নিজের খোলা থাকে না যে অন্য কোনো নাম দিয়ে আমি দেখতে যাচ্ছি যে আমার এখানে যে আমি কমেন্ট করবো না হয়তো বা না, হলো না, যে না, এরকম কোনো ফেক আইডি নেই না নিজের গুলোতেই টাইম দিতে পারি না কোনো ফ্যানের কখনো থাকে না যে একটা কেউ একজন এমন কিছু একটা লিখেছে যে আপনার এত ভালো লেগেছে বা এত ফানি লেগেছে আপনার স্ক্রিনশট নিয়ে হলো যে বন্ধুদেরকে পাঠিয়েছেন ইনার সার্কেলে বা পোস্ট করেছেন আমি স্টোরি দিয়েছি হ্যাঁ এরকম হয়েছে আপনার গুগল সার্চ ট্রি সবচেয়ে অদ্ভুত মানে থাকে না যে এটা কি সার্চ আয়েশা খানের ব্যাপারে এই ধরনের সার্চ কেন করবে মানুষ এরকম কিছু আছে দেখি নাই কখনো দেখতে হবে এখন সাথে ফোন থাকলে দেখতাম আমরা এখান থেকে বের হয়ে আমরা দেখবো মানুষ হলো নায়িকাদের নিয়ে হলো যে প্রচন্ড পরিমাণে আগ্রহ থাকে এবং তারা হলো যে এমন এমন সার্চ করে দেখা গেলো আপনি এখনো বিয়ে করেন না সে লিখে বসলো যে আয়েশা খানের বাচ্চা কয়টা ও না এরকম একটা হচ্ছে একদিন নানজিবার বাসাতে আমি ছিলাম তো নানজিবার এরকম ইউটিউবে ঘাটছে পরে দেখা যায় আয়েশা খান ইনকাম ও আর আমি দুজনের দিকে তাকাই যে আমার ইনকাম উনি কিভাবে জানেন হ্যাঁ তো ও খুব মানে কৌতূহল নিয়ে ও হচ্ছে গিয়ে প্লে করে তারপর ওখানে তো এক একটা ইনফরমেশন দিচ্ছে আর ও আমাকে বলছে আয়শা তোমার এই গাড়ি আছে আয়শা তোমার ব্যাংকে এত টাকা আছে আয়শা আমাকে তো দিলা না আমি বলছি, ভাই এগুলো আমার আছে আমি জানি না সো আই থিঙ্ক দ্যাটস দ্য উইয়ার্ড থিং আই হ্যাভ সিন মানে এগুলো ক্লিক বেইট এবং হলো এই ক্লিক বেইট গুলো হলো যে মাঝে মধ্যে খুব বিরক্ত লাগে যে ওয়াই উড ইউ ডু দ্যাট এগুলো না এগুলো তাও হাস্যকর লাগে মানে এমন কিছু আছে যেগুলো দিয়ে দেয় যে তখন মনে হয় যে এটা তো এরকম একটা ক্লিক বেট না দিলেও পারতো সেই ধরনের মানুষদের জন্য এবং হলো যে আপনার ভক্তদের জন্য আপনি আমাদের এই ক্যামেরায় কিছু বলবেন কি যারা এই ধরনের কাজ করে মানে আপনার ভক্তরা আছেন সবকিছু মিলিয়ে আপনি আমাদের আলাপের এই রেড কার্পেট উইথ জেরিতে আপনার ভক্ত এবং এই ধরনের মানুষদেরকে যদি কিছু বলতে চান এই ক্যামেরা কিছু বলতে চাইলে বলবেন ওকে এই ধরনের মানুষ থেকে একটা কথাই বলতে চাই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার সবসময় কিছু না কিছু ভালো অবশ্যই নিয়ে এসেছে কিন্তু তার সাথে অনেক অভিশাপও নিয়ে এসেছে তো এআই দিয়ে আমি প্রায়ই দেখি যে আমাদের অনেক এমন কিছু ছবি বা একটা ভিডিও বানানো হচ্ছে বা একটা স্টিল পিকচারকে ভিডিওতে কনভার্ট করা হচ্ছে এমন কিছু করবে না যেটা আসলে আমার নিজের চোখে দেখতে অপ্রীতিকর লাগে বা থাকে না যে আপনি আসলে আপনার কাছের কাউকে এভাবে দেখতে চান না তো এটা একটা অনুরোধ থাকবে যে এআই এর অপব্যবহার কেউ করবেন না এআই দারুণ একটা মজার জিনিস বলছি কেন আচ্ছা টেকনোলজির একটা দারুণ আবিষ্কার আমি বলবো এক্সক্লুসিভ কিছু করুন ইউনিক কিছু করুন কিন্তু এমন কিছু করবে না যেটা সমাজের জন্য ক্ষতিকারক থ্যাংক ইউ সো মাচ রেড কার্পেট উইথ জেরিতে আসার জন্য এবং আমার বকবক শোনার জন্য এবং আমার সঙ্গে আড্ডা দেওয়ার জন্য আমার ভীষণ ভালো লেগেছে থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইনভাইটিং মি আর আলাপের একটা ব্যাপার খুব ভালো লাগে যে তোমরা মানে আলাপে যারা কাজ করছেন বা যে আইডিয়ার থেকে আলাপ শুরু হয়েছে তার যাত্রা শুরু করেছে সেটা খুবই ইউনিক এবং আমি দোয়া করি মনের প্রাণে যে এটা যেন সবাই ধরে রাখতে পারেন আপনারা আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আমার পুরো নিউজ রুম আমার পুরো টিম সবাই মিলে চেষ্টা করছি আপনাদের এই যে এক্সপেকটেশন সেটা ধরে রাখার জন্য থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন অ্যান্ড আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট থ্যাংক ইউ সো মাচ আপু দর্শক আপনারা এতক্ষণ শুনলেন আপনাদের প্রিয় তারকা আয়েশা খানের ব্যক্তিগত জীবন তার ক্যারিয়ার তার ফিলোসফি আপনাদের সঙ্গে আবার দেখা হবে রেড কার্পেট উইথ জেরিতে এই কাউচেই আপনার অন্য কোনো প্রিয় তারকাকে নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন